একটা কনফিডেন্স তো ছিলই, কিন্তু প্রবণতা যত এগোচ্ছে, যত সময় গড়াচ্ছে, কনফিডেন্সের পারদটা উপর দিকে যাচ্ছে। জামা সব এক রঙের পরে নিয়েছেন মমতা ব্যানার্জির ভাই এবং অন্যান্য কর্মী সমর্থকরা। এটা খুব সিগনিফিকেন্ট। তারা শুধু অপেক্ষা করছেন, অন্তত বডি ল্যাঙ্গুয়েজে তেমনটাই বলছে। আমি নন্দিনীদির কাছে আরো একবার যাব। নন্দিনীদি, যারা বিশ্লেষক, যারা দীর্ঘদিন ধরে ভোট কভার করেছেন, দুদের সাংবাদিক, তারাও বলছেন যখন গণনা শুরুর ঘন্টা দুয়েকের মধ্যে যে প্রবণতা থাকে, খুব রকম ফেরতার মিরাকিলাস কিছু না হয়ে গেলে সম্ভব নয়। এখন সেটা দেখতে হবে। আমি স্টিল আমি এই অপেক্ষা করার পক্ষেই থাকছি। হ্যাঁ, 1 নম্বর সেটা। আর 2 নম্বর হচ্ছে যেটা আপনি আগে বললেন, সেই জায়গা থেকে বলছি যেটা বললেন যে মোটামুটি মানুষ বেরিয়ে ভোট দিয়েছে, এটা কিন্তু আমরা বলেছি তৃতীয় চতুর্থ থেকে। প্রথম দুটো যদি বিশেষ করে চিন্তা করেন, প্রথম দুটো কিন্তু এতটা তখন প্রায় কেন্দ্রীয় বাহিনী একদম ইনঅ্যাক্টিভ ছিল, কোনো কাজ কোনোভাবে করেনি, পুলিশের, রাজ্য পুলিশের হাতে ছিল। এবং আপনি বলছেন চতুর্থ থেকে। প্রথম ফেজার ভোটের পরে বিকেল বেলায় সূর্যকান্ত সাংবাদিক বৈঠকে বলেন ছক্কা হাঁকি। নিশ্চয়ই বলেছেন, নিশ্চয়ই বলেছেন। সেটা তো আমরা খানিকক্ষণ পরে বুঝতে পারবো। আমি তো বললাম যে তিনি নিজে পিছিয়ে রয়েছে, কিন্তু সেটা খানিকক্ষণ পরে বোঝা যাবে। কিন্তু স্টিল 200 তো বটে। এই কথাটা কিন্তু আমরা কখনো বলিনি যে প্রথম দুটো বা তিনটে নিরুপদ্রব হয়েছে, এই কথাটা কখনো বলা হয়নি। সুতরাং এই জায়গাটাই আমি বলছি যে মানুষ বেরিয়ে ভোট দিয়েছেন, এইটা বাস্তব, সেটা কিন্তু চতুর্থ দফা থেকে পরিষ্কারভাবে। তার আগের ঘটনা তখন কিন্তু বলেছিলেন যে আমরা 200টার উপরে সিট ক্রস করতে যাচ্ছি, এই কথাটা কিন্তু উনি বলেছিলেন। আচ্ছা, আমি এই বিতর্কে আসার আগে একটু সবাইকে দেখিয়ে দিই এখনো পর্যন্ত যতটুকু প্রবণতা সামনে এসেছে, ভোটিং পার্সেন্টেজ কি কোন দলের পক্ষে কতটা। মৌপিয়া আমাকে জানাবে। মৌপিয়া। পিউ, খুব ইন্টারেস্টিং। আমি রয়েছি, আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সোমনাথ, ইলেকশন ডেস্কে রয়েছেন, এবং নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট তাতে নজর রেখেছে সোমনাথ। যদি এই মুহূর্তে লেটেস্ট পার্সেন্টেজ সেটা আমাদের জানাও। এই মুহূর্তে ইলেকশন কমিশনের ওয়েবসাইট, সেখানে যে প্রাপ্ত ভোটের যে শতাংশের হিসেব পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রাথমিক ফলাফলের বিচারে যেমন যে ফল আমাদের কাছে আসছে, সেখানে যেমন আসন সংখ্যার বিচারে তৃণমূল বিরোধী জোটের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। ভোটের শতাংশের ক্ষেত্রেও কিন্তু তৃণমূলের সেই এগিয়ে থাকাটাই প্রতিফলিত হচ্ছে। দেখা যাচ্ছে তৃণমূল এখনও পর্যন্ত যা পাওয়া গেছে তাতে তৃণমূল 47.7% ভোট পেয়েছে। সিপিএমের কাছে গেছে 19.3% ভোট। ফরওয়ার্ড ব্লক পেয়েছে 4.3% ভোট। আরএসপির 0.9% ভোট এবং সিপিআইয়ের 0.6% ভোট। এই 4টে ভোট যোগ করলে দেখা যাচ্ছে যে বামেরা ভোট পেয়েছে 24.7%, কংগ্রেসের ভোট রয়েছে 10.6% এবং বিজেপির রয়েছে 10.6%। খুব সিগনিফিকেন্ট। সোমনাথ, আমি একটু তোমার কাছে জানতে চাইবো যে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছিল যে 2014 যে 17% ভোট বিজেপির, সেটা যদি ক্ষয় হয় সেটা কোন দিকে যাবে? অন্তত প্রাথমিক ট্রেন্ড তো বলছে সেটা তৃণমূলের ঘরে যাচ্ছে। প্রাথমিক ট্রেন্ড তাই বলছে। 2014 লোকসভা নির্বাচনের রাজ্যে বিজেপি প্রায় 17% ভোট পেয়েছিল। এবার এখনো পর্যন্ত যা প্রাথমিক প্রবণতা, তাতে 7% ভোট কমছে বিজেপির এবং প্রায় 7%-এর কাছাকাছি ভোটই তৃণমূলের বেড়েছে দেখা যাচ্ছে। সোমনাথ, ধন্যবাদ। অর্থাৎ পিউ, খুব ইন্টারেস্টিং একটা প্রবণতা, যেখানে দেখা যাচ্ছে যে 17% বিজেপির ভোট ছিল 2014, এবং যেখানে প্রশ্নটা উঠছিল যে যদি তাতে ক্ষয় হয় সেটা কার ঝুলিতে যাবে, এখনো অবধি যে প্রাথমিক প্রবণতা তাতে সেটা তৃণমূল প্রবণতাই স্পষ্ট হচ্ছে। আমরা একবার দেখে নেব 2011 এবং 2014 ভোট পার্সেন্টেজ। এবং আমরা এখন আজকে যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছে, তৃণমূল কংগ্রেস 47.7%, সিপিএম 19.3%, ফরওয়ার্ড ব্লক 4.3%, আরএসপি 0.9%, সিপিআই 0.6%, অর্থাৎ সব মিলিয়ে বামেদের 24%-এর কাছাকাছি ভোট, বিজেপির 10.6%। পিউ। মৌপিয়া, ধন্যবাদ। এটা খুব সিগনিফিকেন্ট। আমি বলে আসছি। হ্যাঁ,
বিজেপির এখনো পর্যন্ত 10% এর একটু বেশি 10.6 সেটা যেমন সিগনিফিকেন্ট, তার মানে টিএমসি এর জন্য 47% ইনিশিয়ালি, যেখানে লেফট এন্ড 9। আমি এটা বলবো পিউ, যেটার ফলে যেটা হচ্ছে, জোটটা যেভাবে হয়েছে, জোটটা অনেকে সেভাবে মেনে নেননি। কারণ হচ্ছে জোটের মধ্যে বেশ কিছু জায়গা, জোটের সবচেয়ে বড় টেস্ট মুর্শিদাবাদে দেখো 10টা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই লড়েছে। স্ট্র্যাটেজির একটা ওদের ব্যাখ্যা রয়েছে এই কারণেই ওখানে, এই যে আজকে কালকে অধীরবাবু বললেন একটা কথা, যে লেফট থেকে ভোট আমরা পুরোটা পাবো, মানে কংগ্রেস থেকে কতটা যাবে, সুতরাং এইটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার। কতটা সিটে অধীর চৌধুরী বললেন কি, যদি ওখানে কংগ্রেসের প্রার্থী না দিই, কংগ্রেসের ভোট তৃণমূলে চলে যাবে। তার মানে কংগ্রেসীরা যে মানে অরিজিনাল যারা কংগ্রেসী, তারা যে সিপিএম কে ভোট দেবে না, এই এটা কিন্তু ইলেকশনের আগে অধীর চৌধুরী স্বীকার করে নিয়েছিলেন যে কংগ্রেসীরা সিপিএম কে ভোট দেবে না, এবং সেই জন্য কিন্তু অধীর চৌধুরী বলেছিলেন আমরা কংগ্রেসী প্রার্থী দিতে বাধ্য হয়েছি, কারণ মানুষ আজকে শোনা এইটুকুর মধ্যে 31-35 কংগ্রেস এগিয়ে গেছে, 35-31 এই জায়গায় চলেছে, এগিয়ে থাকার প্রবণতা। এটা পাল্টে যেতে পারে, অবশ্যই পাল্টাতে পারে, কিন্তু এই যে জায়গাটা গতকালে অধীর চৌধুরী বলেছেন, ভোট ট্রান্সফারের ক্ষেত্রে সিপিএম এর দিক থেকে অনেক বেশি মসৃণতা রয়েছে, কংগ্রেসের থেকে তার নিজের সন্দেহ রয়েছে। অধীরবাবু বলেছেন এখানে, অন ক্যামেরা বলেছেন। না ঠিক আছে, এগুলো এক একটা জেলা ভিত্তিক এক এক রকম। সভাপতি হিসেবে তিনি যদি বলে থাকেন, আমি এনে তার দৃষ্টিভঙ্গিতে তিনি কিভাবে বলেছেন। আমিও পশ্চিমবঙ্গে অন্তত 12টা জেলায় ঘুরেছি এবং 12টা জেলায় আমি দেখেছি সেখানে কোনো বিশেষ করে নিচের লেভেলের মানুষের মধ্যে এই স্পৃহা ছিল না কোথাও যে সিপিএমের প্রার্থী কাজে আমরা ভোট দেব না, বা কংগ্রেসের প্রার্থী তাকে আমরা সিপিএম করি আমরা ভোট দেব না। যখন এই জোটটা হয়েছিল তখন মানুষের কথা চিন্তা করে এবং গণতন্ত্র বাঁচানোর প্রয়োজনে সবাই এক জায়গায় হয়েছিল। আমরা হয়তো এটা তো মানুষেরই রায় বেরোচ্ছে, না 100বার আমরা হয়তো আরো মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারিনি, হয়তো মানুষের সেই জায়গায় সেই হৃদস্পন্দন আমরা শুনতে পারিনি। মানে 2 মাসের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, 2 মাসের একটা আসন নিয়ে বোঝাপড়া, সেটা মানুষের কাছে কোনো বার্তা দেয়নি। আর এছাড়াও যেটা হয়েছে, আমাদের ভোটে নাবাটা, বিশেষ করে বুদ্ধবাবু এবং রাহুল গান্ধীর যে সভা, সেই সভা থেকে যে জার্ক তৈরি হয়েছে, এটা আমার মনে হয় 2 মাস আগে করা উচিত ছিল। সেই জায়গাটা আমি যেহেতু সেটা বলার মতো পরিস্থিতি আজকে নয়, নিশ্চয়ই সেটা আমার পার্টির মধ্যে আমি আলোচনা করব, কিন্তু এই যে জায়গাটা আমার মনে হয়েছে যে আমার আরো নির্বাচনে অনেক আগে থেকে অনেক সন্তর্পণে নামলে ভালো হতো, এবং প্রচারটা সময়টা অনেক কম ছিল, প্রিপারেশন টাইম কম ছিল। হ্যাঁ, খালি কথা বলবো, এটার একটা খালি ওয়েস্ট বেঙ্গলে নয় পিউ, এটা জাতীয় রাজনীতিতে এর একটা বিরাট প্রভাব ফেলার কথা। যদি জোট সফল হতো বা হয়, এখনো যদি হয়, আমি আশা করছি যদি হয়, তাহলে সেটা কিন্তু একটা কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, অদ্ভুত একটা ব্যাপার, সেখানে তার উপর প্রেশার তৈরি হতো। যদি না হয় তাহলে নরেন্দ্র মোদী যেমন রিলিভড হবেন, সিপিআইএম এর মধ্যে কিন্তু জোট করা নিয়ে একটা ভেতরে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা ভেতরের নিজেদের মধ্যে মতপার্থক্য রয়েছে। যারা বিশেষ করে কেরালার সিপিআইএম, তারা অনেকেই চাননি। তারা কি বলবেন, এটা কিন্তু উইদিন দ্য পার্টি তাদের মধ্যে চার্নিং হবে, যেটা করাটা ঠিক হয়েছে কি হয়। নিশ্চয়ই আবার একটা বড় প্রশ্নের মুখে আসবে পশ্চিমবঙ্গের পার্টি লাইনের কথা। আমি রজতদার কাছে আসবো। রজতদা, এখনো অবধি যা, তাতে কংগ্রেস 35টা, লেফট 31, কংগ্রেস এগিয়ে। জোটের লাভ এখন একেবারেই প্রাথমিক, আসন সংখ্যার বিচারে অন্তত কংগ্রেস এগিয়ে রয়েছে। ক্ষয়িষ্ণু দুটো দল এক জায়গায় এসেছে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে। বারবার তো বিভিন্ন ব্যাখ্যা উঠে এসেছে এই প্রসঙ্গে। আপনার আজকে কি মনে হয়, সত্যি কি যে ক্ষয়িষ্ণু চেহারাটা লেফট সেটা রিকভার করতে পারলো না? সেটা এখন পর্যন্ত যা ট্রেন্ড, তাতে সেটা মানতে অস্বীকার করার কিছু, মানতে অসুবিধা নেই, কিন্তু ট্রেন্ডটা এখনো তো আর কিছুক্ষণ দেখা দরকার, যে সত্যি মানে আমার মনে হয় আর কি বাড়বে। তবে এটা ঠিক যে সামগ্রিক চেহারা, যেটা আমি আমি জাস্ট একটাই বলতে চাইছি, আমার নিজের আশা ছিল বা আমার নিজের যে বোঝার যে ব্যাপারটা ছিল, তাতে আমার মনে হচ্ছিল লড়াইটা আরো হাড্ডাহাড্ডি হবে, আরো কাছাকাছি হবে। এটা আমি বুঝতে ভুল করেছি ঠিকই, এখন যা দেখছি এটা একেবারেই একতরফার দিকে চলে যাচ্ছে। এইটাই নন্দিনী দি, আপনাদের তো আন্তরিকতার কোনো অভাব ছিল না, প্রিপারেশন টাইমটা কম, যেটা অনেকেই বলছেন, মাত্র 2 মাসের একটা সমঝোতা। কিন্তু সূর্যকান্ত মিশ্র মাঠে নেমেছেন, আপনারা জাঠা করেছেন, একসঙ্গে এক পতাকা দেখেছি আমরা, লাল এবং তেরঙা। এই আন্তরিকতার পরেও, মানুষের কাছে পৌঁছে যাওয়ার পরেও লড়াইটা হাড্ডাহাড্ডি দিতে ব্যর্থ হচ্ছে লেফট এবং কংগ্রেস। না,
সবটা মানে ওই একদিনে ফল পেয়ে গেলাম এই রকম একটা ভাবে তো রাজনীতি চলে না। সমস্ত জিনিসের যেমন সংখ্যা আছে তেমনি রসায়নও আছে, এবং সেই রসায়নটা যদি দেখা যায় যে এটা ঘটনা যে আরও একটু প্রিপারেটরি টাইম পাওয়া গেলে, বিশেষ করে মানে মানুষই তো জোটটা চেয়েছিল, এটাও ঠিক যে তলা থেকেই এই দাবিটা উঠে এসেছিল, সেখান থেকে নেতৃত্ব জোটে গিয়েছিলেন, মানে আসন সমঝোতা করেছিলেন, এটা যেমন ঠিক তেমনি আরও বেশি সংখ্যক মানুষ যারা এই বৃত্তের বাইরে রয়েছে সেই জায়গাটাও আমাদের পৌঁছতে পারা যেত যদি আরেকটু আগে আরেকটু সময় পাওয়া যেত। তবে আমার যেটা মনে হয় নিঃসন্দেহে এই আজকে যে ফলাফলই ঘটুক এটাই সবকিছু শেষ বলে দিচ্ছে এরকম নয়। আগামী কমছে 31 থেকে 29, না 33ও ছিল একটু আগে, কমা বাড়া এটা চলছে, এটা কিন্তু অনেকবারই ঘটেছে, সুতরাং এইটা ভেবে লাভ নেই। কিন্তু যে জায়গাটা হচ্ছে আগামী দিনও পড়ে আছে, আজকে একটা মানুষের রায় আসছে, সেই মানুষের রায়ের উপর ভিত্তি করে আগামী দিনের চলাটা কিভাবে সেটা ঠিক হবে, সেই রায়টা বেরোক, তারপরে নিঃসন্দেহে এই ডেফিনেটলি রায়ের জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। তবে ক্লিয়ার ম্যান্ডেট এটা না হলেও একটা পরিষ্কার প্রবণতা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসছে। সোমনাথ দা, বিভিন্ন অডকে কমব্যাট করতে হয়েছে আপনাদের, একেবারে নির্বাচনের মুখে মুখে নারদ, যেটা ভীষণ এফেক্টিভ হতে পারে বলে বিজেপির অন্তত আশা ছিল, তারা প্রেস কনফারেন্স করে বের করেছেন। আমি আসবো অশোকদার কাছে, কিন্তু তার আগে কি মনে হচ্ছে মানুষ ঢেলে ভোট দিয়েছেন এবং এই সমস্ত কিছু মাথা থেকে সরিয়ে? না একটা কথা আমি এর আগেও বলেছি, আবার বলতে বাধ্য হচ্ছি কারণ রিপিট করতে হচ্ছে, যে আমি বারবার বলেছিলাম যে নারদার ইয়েতে দেখাচ্ছেন 5 জন আমাদের এমএলএ এবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন। আমি এখানে বলে গেছিলাম ইলেকশনের আগেতেও, আপনারা যে কেউ এই প্রার্থীদের একজনকে হারিয়ে দেখান, আপনারা একটা টিভিতে দেখাচ্ছেন বটে, কিন্তু ওই সমস্ত বিধানসভার মানুষরা তারা কিন্তু এই এমএলএ-কে তারা 5 বছর পাশে পাচ্ছে কি পাচ্ছে না, মমতা ব্যানার্জির স্বপ্নকে সফল করার জন্য এই এমএলএ কিংবা ওখানকার কাউন্সিলর কিংবা ওখানকার যে সমস্ত কর্মীরা আছে তারা সেটাকে সফলভাবে পরিপূর্ণ করছে কিনা কিংবা মানুষ পাচ্ছে কিনা, তাদের পাশে পাচ্ছে কিনা সারা বছর, এইটা কিন্তু অনেক। এই নেতারা জিতবেন কিনা আমরা জানি না, প্রবণতা দেখাচ্ছে তারা এখনো এগিয়ে রয়েছে সবাই, ইনক্লুডিং মদন মিত্র। আমি আপনাকে বলেছি, আমি আপনারা জিতবেন কিনা বলছি, আমি ইলেকশনে যখন এটা হয়েছে তখনও বলেছিলাম এই 5 জনকে, এবং গতকাল একটা চ্যানেলে আমি চ্যালেঞ্জ করেছিলাম সিপিএম এর যিনি প্রার্থী ছিলেন, বলুন আর স্টুডিওতে আসবেন 5 জনের একজনকেও হারাতে পারবেন না। অশোক দা, নারদ কোনো কাজই করলো না। দেখুন, যদি কাজ না করে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি যারা করি আমরা তাদের সম্বন্ধে একটা জিজ্ঞাসা চিহ্ন এসে যাবে। পার্টিকুলারলি যারা এই আরবান এরিয়ায় রাজনীতি করে, যেখানে শিক্ষিত সম্প্রদায়, যারা টিভি বেশি দেখে, খবরের কাগজ বেশি পড়ে, দেশ বিদেশের খবর রাখে, তাতে যদি এফেক্ট না পড়ে তাহলে মনে করে নি আমি মনে করে নেবো চুরি চামারি ধর্ষণটা কোনো ব্যাপার নয়। রাজনীতি করলে পরে এগুলো আমি ভোটে আমায় জিততে হবে, এবং ভোটে জিততে গেলে গুন্ডা বদমাইশ আরও যত রকম কিছু যা যা অস্ত্র দরকার দিয়ে আমি জিতে গেলে পরে আমার সব দোষ মাপ। আপনি ভুল বলছেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যত মিনিস্টার আছে তার 31% মিনিস্টার বিভিন্ন সিরিয়াস ক্রিমিনাল কেসে আসামি, সুতরাং আপনি এই কথা বলতে পারবেন না পশ্চিমবঙ্গের মানুষরা শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন করতে গেলে সব সময় সব রাজনৈতিক কর্মী নানা রকম কেস পায়, এবং তখন তাকে লিখতে হয় কেউ মার্ডার কেসের আসামি নয় বা টাকা চুরি আসামি নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি নেই। আমি এই বিতর্কে আসবো।